জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসাটা বন্ধ হতে যাচ্ছে নাকি অনেক কঠোর হতে যাচ্ছে, এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। আমি আজকে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিব যে এই বিষয়টা নিয়ে জাপানে কি হচ্ছে। যেহেতু আমি জাপানে 8 বছর ধরে আছি এবং ইন্টারন্যাশনাল জব ভিসাতে আমার ব্রাদাররা অনেক জব করতেছে, অনেকেই এখানে আমার সাথে ভালো সম্পর্ক এবং ভালো কনভারসেশন হয় প্রতিদিনই প্রায়। তো সেক্ষেত্রে তাদের একটা অভিজ্ঞতা আমাকে শেয়ার করছে এবং আমার একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা সঠিক ইনফরমেশনটা পাবেন যে কি হচ্ছে জব ভিসাটা নিয়ে জাপানে। তো এই ভিসাটার 4-5টা নাম আছে। তো কি কি নাম আছে আমি আগে বলি, কারণ অনেকে অনেকভাবে এই ভিসাটা চিনেন না বা অনেকে অনেকভাবে এই ভিসাটা চিনেন। তো প্রথমে বলি, জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসাটা হচ্ছে একটা, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস, তো এটা আছে। এবং জাপানে যেটা বলে জাপানিসে গিজিনকোকু ভিসা। তো এই বিষয়টার 3-4টা বা 5টা নাম আছে, যে সবাই কে কোন নামে জানেন জানি না, তো একই। তো এখন আমরা তুলে ধরবো এই বিষয়টা জাপানে কি হচ্ছে। তো বিশেষ করে জাপান সরকার, নতুন সরকার আসছে 2025 সালে ধরেন, তো আসার পর থেকে এরকম হচ্ছে কেন? তো এখন এইরকম হওয়ার কারণ আছে, কারণ বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে জব ভিসাতে মানে ইঞ্জিনিয়ার ভিসাতে আপনারা জাপানে আসেন, কিন্তু আপনাদের ক্যাটাগরি, আপনাদের কাজের ধরন, এই সমস্ত অনেক ক্ষেত্রেই মানে 100-র ভিতরে 80% ক্ষেত্রে কোনো মিল পাচ্ছে না। কারণ ইন্টারন্যাশনাল জব ভিসাটা এমন যে ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট বুঝে নিত যে একটা ভালো অফিসিয়াল কাজ করতে আসে, অফিসিয়াল কাজ করতে আইসা আপনি যদি মনে করেন ক্লিনিংয়ের কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন এবং বাইরে কাজ করেন, সাইটে কাজ করেন বা লেবারের কাজ করেন, এরকম ধরনের যদি কাজ করেন, তাহলে তো এটা বাণিজ্যদেরও ব্যাপার এবং আপনাকে ছোটো করে দেখা হচ্ছে এবং আপনার বেতনও কম দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা জাপানে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এটা কোনো কঠোর না, এটা হচ্ছে যারা এই বিষয়তে আসবে তারা সঠিক কাজটা পাচ্ছে কিনা এবং তারা সঠিক বেতনটা পাচ্ছে কিনা এবং তারা ঠিকভাবে জাপানে সেই কাজ মানে জীবনযাপন করতে পারতেছে কিনা এই ভিসার মাধ্যমে। এখন জাপানে এই সরকারে যে পরিস্থিতিগুলা তৈরি করছে, মানে সঠিক মানুষগুলা সঠিক জায়গায় আছে কিনা, সঠিক মানুষগুলা সঠিক জবগুলা করছে কিনা এবং কোনো অবৈধ কোনো কর্মকাণ্ড করছে কিনা, এই দিকে নজর দিয়েছে। তো অনেকেই মনে করতেছেন যে ইন্টারন্যাশনাল জব ভিসাটা জাপানে আহামরি কঠিন হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। আসলে ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে আমাদের বোঝার ভুল আছে। তো এটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে, বোঝার ভুল আছে কি। ধরেন আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আসলেন, আইসে আপনি অফিসিয়াল কাজে আসলেন, আপনাকে দিয়ে যদি লেবারের কাজ করা হয়, এটা কি জিনিসটা ভালো না খারাপ? আপনার দিকেই ভালো না আমার দিকেই ভালো? বা জাপানের সরকার এই দিকে নজর দিয়েছে এই জন্য। তো জাপান সরকার চায় আপনি যে ভিসাতে আসছেন সেই ভিসাতে কাজ করেন। এখন কথা হইল, আপনি মনে করেন বাংলাদেশ থেকে আইছেন, যে বিষয়ে লেখাপড়া করেছেন সেই বিষয়ে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে বা সার্ভিস ভিসাতে আসছেন, আসার পরে সেই বিষয়ে যদি আপনি পড়ালেখা করে আসছেন, সেই বিষয়ে যদি আপনি এখানে জব করেন, তাহলে বাস আপনার মধ্যে কোনো সমস্যা বা কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো সেদিকে ঠিক আছে। কিন্তু যারা মনে করেন যে পড়ালেখা করে আসছে একটা জাপানে এসে ওই ধরনের জব নিয়ে কাজ করছে অন্য ধরনের, সেক্ষেত্রে তাদের সমস্যা, তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। কারণ তাদের ভিসা যখন কৌশিন বা যেটা রিনিউ করা লাগে, তখনকার জব যদি আর ক্যাটাগরি যদি মিল না থাকে, সেক্ষেত্রে তাদেরকে দেশে পাঠিয়ে দিতেছে। কারণ আপনি এখানে একটা সমস্যা আছে, কেন আপনাকে অন্য কাজ দিতেছে কোম্পানি আপনাকে নিয়ে আসছে এক কাজে, আপনাকে দিতেছে আরেক কাজ কেন? এখানে বিষয়টা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ অনেকেই ভালো করে বুঝে না। অফিসিয়াল কাজ করতে গেলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বিজনেস লেভেল ল্যাঙ্গুয়েজ লাগে। বিজনেস লেভেল বুঝেন, N2 লাগে। N2 হচ্ছে মোটামুটি বিজনেস লেভেল জাপানে, যেটা সব দিকেই হ্যান্ডেল বা সবার সাথে কনভারসেশন এবং সবার সাথেই
কি ফেসিং কনভারসেশনটা করা যায়, মানে সামনাসামনি, যে আপনি সবার সাথে ভালোভাবে কথা বলতে পারবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তাদেরকে বোঝাতে পারবেন। তো এই বিষয়টা জাপানে যারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে আসে, জাপান এটা ওদের কাছে কিন্তু যারা না পারে তাদেরকে কি করে ক্লিনিংয়ের জব দেয়, তারপরে মনে করেন ফ্যাক্টরিতে দেয়, তারপরে অন্য কাজে দেয়, লেবারে কাজ করা পারে না, তো জাপানি ভাষা পারে না, আপনাকে দিয়ে কী করবে জাপানিজ কোম্পানি? সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিছে। এবং আপনি মনে করেন একটা এজেন্সির মাধ্যমে আসলেন, আপনাকে নিয়ে আসলো ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে, কিন্তু আপনি ঠিকই আসলেন, এজেন্সিও ঠিকই নিয়ে আসলো, কিন্তু আপনাকে সেই এজেন্সিটা দিল একটা ফ্যাক্টরি কাজে, দিল একটা কি লেবারের কাজে, দিল একটা অন্য কাজে, মানে আপনাকে নিম্ন ধরনের কাজ দিতেছে। তাহলে সেই বিষয়টা যদি জাপান সরকার খোঁচায় দেখে আপনি ঠিকভাবে আছেন কিনা, এবং ঠিক কাজ, ঠিক আপনার ক্যাটাগরি ঠিক আছে কিনা কাজের ভিতরে, আপনি লেখাপড়া স্টাডি যেটা কইরা আছেন এই জাপানে সেই জবই করতেছেন কিনা, বেতন ঠিকঠাক পাইতেছেন কিনা, এইটা কি ভাই জাপানের সরকারের দোষ নাকি বলেন? জাপানের সরকার আপনি সঠিক আছেন কিনা, ঠিকমতো বেতন পাইতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক দেখভাল করার চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বা অন্য দেশের মানুষ এটা ভুলভাল অনেক নিউজ ছড়াইতেছে যে এটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে জাপান, আসলে তা না। আরেকটা বিষয় বলি, অনেকেই ভাবতেছেন যে জাপানে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাটা বা জব ভিসাটা বা গিজেন কোকো বা এই ভিসাটাতে যদি জাপানে যায়, তাহলে কি এখন বর্তমানে N2 পাস করা লাগবে, JLPT বা B2 লাগবে? আমি বলবো ভাই, দেখেন, আপনি যেহেতু ইঞ্জিনিয়ার ভিসাতে আসতেছেন, ঠিক আছে, একটা ভালো একটা ভিসাতে আসতেছেন জাপানে, সেজন্য আপনাকে তাদের সাথে কনভারসেশন ঠিকভাবে করা লাগবে। তাদের সাথে যদি কনভারসেশন না করতে পারেন, তাহলে আপনাকে ও দিয়ে কি করবে? এখানে আইসে পড়ার ওইরকমভাবে সুযোগ কম, কারণ আপনাকে কাজের ভিতরে মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসবেন, তারা কমপক্ষে N2 পাস করে আসার চেষ্টা করবেন। যদি N2 নাও থাকে, আপনি কনভারসেশনটা, যে ফেসিং কনভারসেশনটা যেন ভালোভাবে স্পষ্ট এবং ভালোভাবে ওদেরকে বোঝাতে পারেন, এরকম ক্ষমতা থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে। যদি এরকম না থাকে, তাহলে আপনি আইসেন না, দেশে চলে যেতে হবে। এটা বাস্তব, এটা কঠিন না, এটা বাস্তব। কারণ আপনি ভালো একটা ভিসাতে আসতেছেন, আপনি যদি তাদেরকে কাজ করে দিতে না পারেন, তাদের সাথে কনভারসেশন না করতে পারেন, তাহলে মাইনে নিবে বলেন? সেজন্যই জাপান, এই সরকার এখন বর্তমানে এই বিষয়টা কঠোর না, এই বিষয়টা আপনি ঠিকভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারতেছেন কিনা, বেতন পাচ্ছেন কিনা, এইগুলো দেখভাল করছে। এটা কোনো কঠিন না, এটা আমাদের জন্য ভালো। এবং আরেকটা বিষয় স্পষ্টভাবে বলি, আমি একটু বুঝাইতে পারি নাই মনে হয়, N2 এবং JLPT N2 এবং B2 এগুলো লাগবে কিনা। আসলে যখন আপনি ভিসা কৌশিন করবেন, তখন আপনার N2 JLPT বা B2 চাইতে পারে। এটা বাধ্যতামূলক না যে আপনার এই ভিসার জন্য এটা বাধ্যতামূলক যে এই ভিসাটা করতে, এই N2 বা B2 করতেই হবে, এটা বাধ্যতামূলক না, এটা চাই নাই, এটা কখনো কোনো কোম্পানি চাই নাই বা সরকারও বলে নাই N2 লাগবে। কিন্তু আপনার কোন সময় চাবে এটা বলা যায় না। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাই, যেটা ফেসিং কনভারসেশন আছে, মানুষের সাথে সরাসরি কথা বলা লাগে, সেক্ষেত্রে আপনার N2 বা B2 লাগতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা ভাষাটা ভালো করে শিখে আসবেন। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে কোম্পানির কাগজপাতি ঠিক আছে না কিনা, কোম্পানির বেতন ঠিক আছে কিনা, তারপর আপনি যে কাজ আসছেন এগুলো মিল আছে কিনা, এগুলো দেখে আসবেন। ঠিক আছে, এগুলো দেখে আসলে কাজগুলো আপনি সঠিকভাবে আসতে পারবেন। এবং ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ভালো একটা বেতনে আপনি আসবেন, এই কাজের খুবই ভালো ডিমান্ড আছে, ভালো বেতন আছে। কখন কারা কম বেতনে চাকরি করে, যখন এরা কোনো কাজটা পারতেছে না, তাদেরকে ভাষাতে দক্ষতা নাই, হ্যাঁ, বোঝাতে পারতেছে না, তখন ওদের লেবার পর্যায়ে দিয়ে দেয়, বেতন কম দেয়। তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে বুঝবেন যে নিজের টেক কেয়ারের জন্য আপনি, জাপান সরকার আপনাকে হেল্প করার চেষ্টা করতেছে, এটা কঠিন না, এটা একটা, ঠিক আছে, পজিটিভ সিগনাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যতটুকু বোঝাতে পারছি আপনারা এটুকু বুঝতে পারছেন। আমি যেটা বলেছি একদম রিয়াল, হ্যাঁ, এক্সপিরিয়েন্স। আর যারা এগুলো বুঝবেন না, কোনো ভিসাতে আসতে চাচ্ছেন, জব ভিসাতে বলেন, স্টুডেন্ট ভিসাতে বলেন, হ্যাঁ, ESD ভিসাতে বলেন, TITB ভিসাতে বলেন, তারপরে হচ্ছে মনে করেন SSW ভিসাতে বলেন, যারা কোনো কিছু বুঝতেছেন না, তো আমি সুমন, জাপানে 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে একদম ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি, যেখানে আমাকে একটা টাকা আপনাকে দিতে হবে না। হ্যাঁ, আমার কাছ থেকে সমস্ত হেল্প পাবেন।
আমার ইউটিউবে পোস্ট অপশন আছে, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার সাথে যোগাযোগ করলে যতটুকু হেল্প করার আমি আপনাকে চেষ্টা করব। যদি কোম্পানি নিয়ে কোনো সমস্যা হয়, যেমন জাপানে কোম্পানি হচ্ছে না, সেক্ষেত্রে আমি আপনাকে কোম্পানি ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এবং যারা স্টুডেন্ট বিষয়ে আছেন, যারা মানে কোনো স্কুলে অ্যাপ্লাই করতে পারতেছেন না, তো তারা যোগাযোগ করবেন। SSW ভিসাতে আসতে পারতেছেন না, টাকার বিষয় অনেক টাকা লাগবে, কিন্তু কোনো টাকা লাগবে না। আমার কাছে আসবেন, টাকার কোনো ব্যাপার নাই। টাকার আলাপ কোনো হবে না, টাকার কোনো কথাই বলা যাবে না আমার সাথে। কথাই একটাই, টাকা ছাড়া জাপানে কিভাবে আসবেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। তো ওয়েলকাম টু জাপান সবাইকে। বেস্ট অফ লাক।